This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বিএলওদের সঙ্গে কথা বলতে রাজভবনে ডাকলেন রাজ্যপাল। আজ 11:30 নাগাদ বিএলওদের সঙ্গে দেখা করবেন সিভি আনন্দ বোস। এসআইআর এর কাজ নিয়ে বিএলওদের সঙ্গে রাজ্যপাল কথা বলবেন বলেই রাজভবন সূত্রে জানতে পারা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, এই মুহূর্তে আরও একটা খবর পাওয়া যাচ্ছে, বিএলওদের সঙ্গে কথা বলতে আজ তাদের রাজভবনে ডাকলেন রাজ্যপাল। সকাল 11:30 নাগাদ বিএলওদের সঙ্গে দেখা করবেন সিভি আনন্দ বোস। এসআইআর এর কাজ নিয়ে বিএলওদের সঙ্গে রাজ্যপাল কথা বলবেন বলেই রাজভবন সূত্রে খবর। বিএলওদের সঙ্গে কথা বলতে তাদের রাজভবনে ডাকলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর খানিকক্ষণ পরেই 11:30 নাগাদ বিএলওদের সঙ্গে দেখা করবেন সিভি আনন্দ বোস। তাদের সঙ্গে কথা বলবেন, এসআইআর এর কাজ নিয়ে তাদের সঙ্গে রাজ্যপাল কথা বলবেন, এমনটাই রাজভবন সূত্রে খবর। এবার বিধাননগরে বাংলাদেশি ভোটারের হদিশ মিলল। এসআইআর ফর্মে একই ওয়ার্ডে মৃত ব্যক্তিকে বাবা পরিচয় দিয়ে তালিকায় নাম তোলার চেষ্টা। বয়সের পার্থক্য বেশি না হওয়ায় বিএলও সন্দেহ হয়। মৃত দীনেশ রাজবংশীর পরিচয় কাজে লাগিয়ে নাম তোলার চেষ্টা, অভিযোগ পরিবারের। কিশোর রাজবংশী তার ছেলে নন, দাবি মৃত দীনেশ রাজবংশীর স্ত্রী মীনা রাজবংশীর। এই গোটা ঘটনায় চাঞ্চল্য বিধাননগর পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রে। অভিযুক্ত কিশোর রাজবংশী বিধাননগর পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য বিভাগের কর্মী, পাশাপাশি স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ নাগের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তৃণমূল কর্মী হিসাবে এলাকার মানুষের কাছে পরিচিত এই কিশোর রাজবংশী। বিধাননগরে এবার বাংলাদেশি ভোটারের হদিশ মিলল। এসআইআর ফর্মে একই ওয়ার্ডের মৃত ব্যক্তিকে বাবা পরিচয় দিয়ে তালিকায় নাম তোলার চেষ্টা। বয়সের পার্থক্য বেশি না হওয়ায় বিএলওর সন্দেহ হয়। মৃত দীনেশ রাজবংশীর পরিচয় কাজে লাগিয়ে নাম তোলার চেষ্টা, অভিযোগ পরিবারের। কিশোর রাজবংশী তাঁর ছেলে নন, এমনটাই দাবি দীনেশ রাজবংশীর স্ত্রী মীনা রাজবংশীর। এই গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিধাননগর পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রে। অভিযুক্ত কিশোর রাজবংশী আবার বিধাননগর পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য বিভাগেরও কর্মী, পাশাপাশি স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ নাগের ঘনিষ্ঠ এবং তৃণমূল কর্মী বলেই এলাকার মানুষের কাছে পরিচিত এই কিশোর রাজবংশী। আমরা দু ভাই বোন, আমার দাদা আর আমি। তোমার দাদার নাম কি? লিটন রাজবংশী। তোমার তো আরেকটা দাদা আছে। না, আমার আর দাদা নেই, আমার একটাই কিশোর দাদা। রাজবংশী বলে একজন। না, আমি কোনো কিশোর রাজবংশীকে চিনি না। উনি কিন্তু তার বাবার নামের জায়গায় দীনেশ রাজবংশী বলছেন। সেটা উনি কিভাবে করেছেন সেসব বিষয়ে আমরা জানি না আসলে, কিন্তু আমার দাদা লিটন রাজবংশী আর আমি রিয়া রাজবংশী, এখন দত্ত হয়েছি বিয়ের পরে। এইটুকু জানি। আমি কিশোর রাজবংশী, আমি প্রথমবার নাম শুনলাম কিশোর রাজবংশী। কিশোর রাজবংশীকে চেনেন? আমি তো চিনি না কেন? কখনো। সে তো আপনার ছেলে। না ছেলে, আমার না ছেলে না। ছেলের নাম কি? আমার ছেলে নিটন রাজবংশী। তাহলে কিশোর রাজবংশী কে? তা আমি জানি না। বাবার নামে তো আপনার স্বামীর নাম রয়েছে। সেটা থাকলে কেউ বৌমা নিজে বানিয়েছে, আমি যা বলতে পারবো না সেটা। আপনার ছেলের নাম কি? নিটন রাজবংশী। আর মেয়ের নাম? রিয়া রাজবংশী। না 48 বছর মারা গেছে আমার পরে। আজকে 14 বছর আগে মারা গেছে আমার বর। এবার যদি আপনার সম্পত্তিতে কিশোর রাজবংশী ভাগ চায়, ওটা কোনোদিন দেওয়া হবে না। ওটা কোনোদিন দেওয়া হবে না। বাবা সাজিয়েছে। বাবা সাজিয়েছে কি, ওর যদি সম্পত্তি ভাগ পাবে, এটা মাথা খারাপ হয়েছে নাকি এটা? তাহলে এই বিষয়ে কি আপনি অভিযোগ করবেন? অভিযোগ করতে না, আমার কাছে কি উনি আমার বরকে বাবা ধরে বাজে ওনাকে হাঁটিয়ে দিন, আমি চাই না ওনাকে। সমস্যা দেখা দিয়েছে কি, আমি সবই দিয়েছি। আমার তো জন্ম সার্টিফিকেট নিয়ে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট সবই আছে। সব দেওয়ার পরে হট করে বলল যে আমার নাকি কমপ্লেন আছে। আমার তো কোনো ভয় নেই, আমার সব রয়েছে, আমার কি আছে। উনি ডেকেছে, আমি যাবো, গিয়ে আমার উত্তর দিব। আমি বর্তমানে বিধাননগর মিউনিসিপালিটিতে চাকরি করি। আমার ব্যবসাটা যে কোনো কারণে একটু বন্ধ হয়ে গেছে, আমি এখন চাকরি করতেছি কোন ডিপার্টমেন্টে? হেলথ ডিপার্টমেন্টে। আমাকে বললো যে বয়সটা ম্যাচ খাচ্ছে না, আপনাকে ডেকেছে, আপনার একটু কথা বলতে হবে। নির্বাচন কমিশনার ডেকেছে, ওইখানে গিয়ে কথা বলতে হবে। ঠিক আছে, বলবো আমি। বাবার সঙ্গে আপনার ডিফারেন্সটা জানতে চাচ্ছেন? আমার তো ডিফারেন্স নেই। যখন করেছে তখন বয়স বেশি ছিল, হয়তো একটু কম দিয়েছে, ওইখানে ফলটা দাঁড়িয়েছে।
আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে, এসআইআর নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এসআইআর শুধুমাত্র ভোটার তালিকায় সংস্কার। যারা এসআইআর বিরোধিতা করছেন তাদের যন্ত্রণা আমি বুঝতে পারছি। কিছু দলের রাজনৈতিক স্বার্থ আহত হচ্ছে, বোঝাই যাচ্ছে। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কে হবেন সেটা কি অনুপ্রবেশকারীরা ঠিক করবেন? অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় থাকলে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে। এসআইআর নিয়ে তৃণমূল সহ বিরোধীদের যাবতীয় অভিযোগের জবাব এবার অমিত শাহের। क्या कोई भी देश का लोकतंत्र सुरक्षित रह सकता है जब देश का प्रधानमंत्री और राज्य का मुख्यमंत्री कौन हो वो घुसपैठिए तय करेंगे? मान्यवर नहीं रह सकते। जिन लोगों का मृत्यु हो चुका है उनका वोट मतदाता सूची में होना चाहिए। मान्यवर, ये एसआईआर और कुछ नहीं है, मतदाता सूची का शुद्धिकरण है। मैं मानता हूं इससे कुछ दलों के राजनीतिक स्वार्थ आहत होते हैं। मुझे उन दलों के प्रति एक प्रकार से अनुकंपा भी है, क्योंकि देश के मतदाता तो वोट देते नहीं हैं। ये थोड़े विदेशी दे देते थे, वो भी चले जाएंगे। मगर मान्यवर, क्या हमने भारत के नाते निर्णय करना पड़ेगा कि इस देश की संसद को चुनने के लिए, राज्य की विधानसभा को चुनने के लिए विदेशी को वोट देने का अधिकार देना है या नहीं देना है? और मेरा मत है, मेरा विनम्र मत है मान्यवर, कि ये नहीं देना। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনি তো অমিত শাহের বক্তব্য শুনলেন। তার দাবি মুখ্যমন্ত্রী কে হবেন সেটা কি তাহলে অনুপ্রবেশকারীরা ঠিক করবে? কি বলবেন? এই প্রশ্নের তো উত্তর তিনি নিজে এমন একটা জায়গায় দিয়ে দিয়েছেন যে 2024-এ তো এই ভোটার লিস্ট ছিল, তাহলে তারাই তো ঠিক করেছে দেশের প্রধানমন্ত্রী কে হবে। তারাই কি ঠিক করবে দেশের প্রধানমন্ত্রী? তারই লজিক যেটা, তাতে দেশের প্রধানমন্ত্রী এই 2024-এর যে ভোটার লিস্টে হয়েছে তাদের সব তো নাম ছিল। তাহলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন ক্ষমতা থাকলে। মুখ্যমন্ত্রী কে হবে সেটা অনুপ্রবেশকারীর কথা বলছেন যখন, সেই ভোটার লিস্ট, আগের ভোটার লিস্ট তাহলে কি ছিল? তিনি বলছেন শুদ্ধিকরণ। অশুদ্ধ ভোটার লিস্টে প্রধানমন্ত্রী হয়েছেন, তার তো পদত্যাগ করা উচিত। এত নীতি জ্ঞান অধিকারী, নীতি নিয়ে এত কথা বলছেন অমিত শাহ, নরেন্দ্র মোদী, এক্ষুনি পদত্যাগ করা উচিত। আর আরেকটা কারণে অমিত শাহ পদত্যাগ করা উচিত, তিনি বলছেন যে অনুপ্রবেশকারীদের আমি আটকাতে পারছি না। এই বর্ডারটা পাহারা দেওয়ার দায়িত্ব অমিত শাহের গৃহমন্ত্রী হিসেবে। তো তিনি যদি ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সুরক্ষা নিশ্চিত করতে না পারেন, ইন্টারনাল সিকিউরিটি না রাখতে পারেন, আন্তর্জাতিক সীমানা যদি সুরক্ষিত না রাখতে পারেন, তাহলে তার কোনো অধিকার আছে ওই পদে থাকার? তারও পদত্যাগ করা উচিত। এটা বড় কারণ যে তিনি আন্তর্জাতিক সীমানা সুরক্ষিত রাখতে পারছেন না। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।